Roll number 1. Sir, Assalamualaikum. MBBS roll number 176. Sir, Assalamualaikum. Sir, Assalamualaikum. আপনার মেবি মাইক অফ করা।
আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার মাইক্রোফোন মিউট করা। আচ্ছা আচ্ছা, তাহলে এতক্ষণ যা বলছি কিছুই তোমরা শোনো না, তাই তো? জি না স্যার। আচ্ছা, সরি 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 সরি। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এর আগে গ্রাম পজিটিভ কক্কাই এবং গ্রাম নেগেটিভ কক্কাই নিয়ে আলোচনা করেছি। আজকের আলোচনাটা হচ্ছে গ্রাম নেগেটিভ সরি গ্রাম পজিটিভ ব্যাসিলাই নিয়ে। তো গ্রাম পজিটিভ ব্যাসিলাই এরা হচ্ছে অ্যারোবিক্যালি গ্রো করে, কেউ কেউ অ্যানারোবিক্যালি গ্রো করে, একদম অব্লিগেট অ্যানারোব। আর কেউ কেউ স্পোর ফর্ম করে, কেউ কেউ স্পোর ফর্ম করে না। এই গ্রুপগুলোকে ভাগ করার জন্য একটা টেবিল আছে তোমাদের লেন্স রিভিউতে, সেই টেবিলটা এখানে তুলে দেওয়া আছে সরাসরি, যাতে কনফিউশন না হয়, এক্সট্রা ইনফরমেশন দিয়ে ভুল না করে ফেলি। তো যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের লেভেলে সেগুলোই রাখা আছে এখানে। যে ভিতরে আছে হচ্ছে ব্যাসিলাস। ব্যাসিলাস হচ্ছে এরা অ্যারোবিক্যালি গ্রো করে, স্ট্রিক্ট অ্যারো। এরা অ্যানারোবিক্যালি গ্রো করতে পারে না এবং স্পোর ফর্ম করে। ক্লোস্ট্রিডিয়াম এরা হচ্ছে পুরো উল্টো, এরা অ্যারোবিক্যালি গ্রো করতে পারে না, অ্যানারোবিক্যালি গ্রো করে এবং তারা স্পোর ফর্ম করে। বাকি যারা আছে এরা স্পোর ফর্ম করে না এবং অ্যারোবিক্যালি গ্রো করে। তো এখানে আমরা এই আলোচনার ম্যাক্সিমাম অংশটা আমাদের জেনারেল ব্যাকটেরিওলজিতে হয়ে এসেছে, যেখানে একটা কোয়েরি যেটা সিস্টেমিকেও জিজ্ঞেস করা হয় সেটা হচ্ছে যে এই যে অ্যানারোবিক যারা, তারা কেন অ্যানারোবিক, অর্থাৎ তারা কেন অক্সিজেনের প্রেজেন্সে বাঁচতে পারছে না। এমবিবিএস রোল নাম্বার 19। MBBS roll number 19. MBBS roll number 158. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু তোমার কাছ থেকে শুনতে চাইবো আমরা যে কেন এই যে ক্লোস্ট্রিডিয়াম এটা অক্সিজেনের প্রেজেন্সে সার্ভাইভ করতে পারে না, এটা তোমার জানা আছে কিনা? কোথায় চলে গেলে? সরি স্যার, জানা নেই। জানা নেই। খুবই কষ্টজনক কথা। কারণ হচ্ছে যেটা জেনারেল ব্যাকটেরিওলজির কথা, এবং জেনারেল ব্যাকটেরিওলজিতে এই আইটেম গুলো আমি যতদূর জানি যে সব ব্যাচই হয়ে গিয়েছে। তারপরে যদি তোমাদের জানা না থাকে সেটা আলটিমেটলি প্রফের উপরে এফেক্ট করবে। এগুলো জানতে হবে, অবশ্যই জানতে হবে। এই যে ফিজিওলজি, ব্যাকটেরিয়াল ফিজিওলজি, যে যেখানে ম্যাক্সিমাম অর্গানিজম সার্ভাইভ করার জন্য অক্সিজেন দরকার, সেখানে কিছু অর্গানিজম আছে যারা অক্সিজেনের অ্যাবসেন্সে সার্ভাইভ করে, অক্সিজেনের প্রেজেন্সে সার্ভাইভ করতে পারে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। কার জানা আছে? রোল নাম্বার 112। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। স্যার অক্সিজেনের উপস্থিতিতে বাঁচতে পারে না, কারণ এদের মানে স্যার এরকম ব্যাকটেরিয়ার হইতেছে দুই ধরনের এনজাইম নাই, সুপার অক্সাইড ডিসমিউটেজ আর হলো ক্যাটালিস্ট। স্যার এই দুইটা এনজাইম না থাকার কারণে এদের যে অক্সিজেন যদি ইউজ করে এরা, তাহলে স্যার দুইটা হইতেছে টক্সিক মলিকুল তৈরি হয়, হাইড্রোজেন পারঅক্সাইড আর হলো স্যার ফ্রি মানে এই সুপার অক্সাইড মানে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। আর স্যার এই সুপার অক্সাইড ফ্রি রেডিক্যালকে এটা হচ্ছে সুপার অক্সাইড ডিসমিউটেজ এনজাইম, এটা হাইড্রোজেন পারঅক্সাইড আর অক্সিজেন তৈরি করে। আর এই এনজাইমটা না থাকার কারণে এই
স্যার হাইড্রোজেন পারঅক্সাইডকে স্যার ক্যাটালাইজ এনজাইম এটাকে নিউট্রালাইজ করে পানি এবং অক্সিজেন তৈরি করে। স্যার এই দুইটা এনজাইম না থাকার কারণে ওদের শরীরে এই কারণে স্যার ওরা বাঁচতে পারে না। আচ্ছা, তো কি সমস্যা হচ্ছে এই হাইড্রোজেন পারঅক্সাইড বা সুপার অক্সাইড তারা কি ক্ষতি করতে পারে? টক্সিসিটি প্রডিউস করে। টক্সিসিটি, ফ্রি রেডিক্যালস, যেটা প্যাথোলজিতে এখানে কোরিলেট করতে হবে। তোমাদের এই ফেজে 3টা সাবজেক্ট যারা রেখেছেন তারা এটা হিসেব করে রেখেছেন যে একটার সাথে আরেকটা কোরিলেট করেই করতে হবে। যে যখন কোন সেলের মধ্যে এক্সট্রা ফ্রি রেডিক্যাল তৈরি হয়, সেই ফ্রি রেডিক্যাল দিয়ে সেই সেলের ইনজুরি হয়। সেল ইনজুরির ভিতরে তোমরা নিশ্চয়ই পড়েছো প্যাথোলজিতে, জেনারেল প্যাথোলজির ভিতরে, যে এখানে ফ্রি রেডিক্যালস জমে সেই সেলটা ড্যামেজড হয়। তো এই ড্যামেজটা প্রিভেন্ট করার জন্য মোটামুটি সব সেলেই, সব লিভিং অর্গানিজমে হচ্ছে কিছু এনজাইম থাকে যারা এই ফ্রি রেডিক্যালস গুলোকে বা সুপার অক্সাইড গুলোকে তারা নিউট্রালাইজ করে। তো যাদের শরীরে নিউট্রালাইজ করার এই পাওয়ারটা থাকে না বা এই এনজাইম গুলো থাকে না, এই মেকানিজম তাদের শরীরে হচ্ছে না, না হওয়ার কারণে যদি তারা অক্সিজেনের প্রেজেন্সে তাদের মেটাবলিজম হয়, যেটা অ্যারোবিক যে মেটাবলিজম সেটা যদি হয়, তাহলে ওই সেলটা ডিস্ট্রয় হয়ে যাবে, সেল ইনজুরি হবে এবং আলটিমেটলি সেই সেলটা সার্ভাইভ করবে না। তো ব্যাকটেরিয়া আমরা জানি ইউনিসেলুলার, তার সেল মানেই তার বডি। তো সেখানে যদি একটা সেল সেখানে ডিস্ট্রয় হয়ে যায়, সে নিজেই আসলে ডিস্ট্রয় হয়ে গেল, মরে গেল। তো এটাই হচ্ছে ব্যাপার, যে এই কারণে এই অর্গানিজম গুলো অক্সিজেনের প্রেজেন্সে কোনো মেটাবলিক অ্যাক্টিভিটিস শো করে না। যখন অক্সিজেন থাকে না তখনই তারা মেটাবলিক অ্যাক্টিভিটিস শো করে অ্যানারোবিক কন্ডিশন। তো এই জন্য এদেরকে আমরা স্ট্রিক্ট অ্যানারোবস বলছি, স্ট্রিক্টলি তারা অ্যানারোবিক কন্ডিশনে গ্রো করে। তো যদি অক্সিজেনের প্রেজেন্সে সার্ভাইভ করতে না পারে, এই আলোচনাটা আনার কারণ হচ্ছে এটাই যে যদি অক্সিজেনের প্রেজেন্সে তারা সার্ভাইভ করতে না পারে, তাহলে আমরা তো অক্সিজেনের প্রেজেন্সেই থাকছি, তাহলে আমাদের শরীরে তারা কিভাবে আসবে? কারণ আসতে হলে তো অক্সিজেন এনভায়রনমেন্ট হয়েই আসতে হবে। সেই জায়গাটায়, এই জায়গাটায় ওদের বেঁচে থাকার জন্যই হচ্ছে স্পোর্টটা। এরকম তাদের জন্য যে হার্মফুল যে এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্টে সার্ভাইভ করার জন্য তারা স্পোর ফর্ম করে থাকে। তাদের স্পোর সম্পর্কে জেনারেল ব্যাকটেরিওলজিতে আলোচনা হয়েছে। তারা আমার ক্লাস শুরু করার আগে তারা এটা নিয়ে ক্লাস নিয়েছেন আমি জানি, সেখানে স্পোর নিয়ে আলোচনা হয়েছে যে স্পোর ফর্ম করে তারা এই কন্ডিশন গুলোতে নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য বিভিন্ন ধরনের মেটাবলিক অ্যাক্টিভিটিস শর্ট করে এবং কিছু তাদের নিউট্রিয়েন্টস প্রিজার্ভ করে তারা সার্ভাইভ করার চেষ্টা করে। তো সেটা হচ্ছে এরকম একটা ব্যাকটেরিয়া হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম। ক্লোস্ট্রিডিয়াম স্পিসিস এর অনেকগুলো অর্গানিজম আছে, তার মধ্যে মেডিকেলি ইম্পর্টেন্ট গুলো নিয়ে আমরা আলোচনা করব। আর এর আগে আমরা ব্যাসিলাস নিয়ে কথা বলবো। এটা কিন্তু স্পোর ফর্ম করে, বাট এরা হচ্ছে অ্যারোবিক কন্ডিশনে তারা সার্ভাইভ করতে পারে এবং তারা স্ট্রিক্টলি অ্যানারোবিক কন্ডিশনে তারা স্পোর ফর্ম করে, অথবা বেঁচে থাকার জন্য তারা আদারওয়াইজ প্রসিডিউর মেনটেন করে। এই ব্যাসিলাসের মধ্যে আমরা 2টা মেডিকেলি ইম্পর্টেন্ট স্পেসিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে ব্যাসিলাস অ্যানথ্রাসিস, আরেকটা হচ্ছে ব্যাসিলাস সিরিয়াস। এর বাহিরেও কিন্তু অনেকগুলো স্পেসিস আছে। আমরা শুধুমাত্র আমরা যেহেতু মেডিকেল মাইক্রোবায়োলজি করছি, আমরা মেডিকেলি ইম্পর্টেন্ট অর্থাৎ হিউম্যানে ডিজিজ করতে পারে বা করে এই জাতীয় ব্যাকটেরিয়া গুলো নিয়ে কিন্তু শুধু আলোচনা করছি, অন্যগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করছি না। তো ব্যাসিলাস অ্যানথ্রাসিস এটা হিউম্যানে অ্যানথ্রাক্স করে। অন্যান্য আমরা জানি যে এই ডিজিজটা, অ্যানথ্রাক্স ডিজিজটা আসলে হিউম্যানের ক্ষেত্রে অতটা কমন ডিজিজ না, বাট যদি হয়, যদি হিউম্যান এই ডিজিজটা হয়, তাহলে এটার আলটিমেটলি ডেথ রেট অনেক হাই, ইনফেক্টিভিটি হাই এবং ডেথ রেট অনেক হাই। এই কারণে এটা নিয়ে এতটা আমরা টেন্সড। এবং এটা কিছু দুষ্ট লোক তারা এটাকে ব্যবহার করছে বা করেছে অলরেডি কয়েকবার। তো এই কারণে আমরা এটা সম্পর্কে কিছুটা আমাদের জানতে হবে, যেহেতু আমাদের এই ধরনের সমস্যা সামনে আসার সম্ভাবনাটা প্রবল। তো এরা 3 ধরনের অ্যানথ্রাক্স করে। একটা হচ্ছে কিউটেনিয়াস অ্যানথ্রাক্স,
পালমোনারি অ্যানথ্রাক্স, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যানথ্রাক্স। কিউটেনিয়াস বুঝতেই পারছি যে সুপারফিশিয়াল হচ্ছে, পালমোনারি লাংসে হচ্ছে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল এটা আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে হচ্ছে। এর মধ্যে যে পালমোনারি অ্যানথ্রাক্স যেটা, এটা হয় হচ্ছে ইনহেলেশনের মাধ্যমে, শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে যদি কারো শরীরের ভিতরে অ্যানথ্রাক্সের এই মাইক্রো অর্গানিজমটা অর্থাৎ ব্যাসিলাস অ্যানথ্রাসিস ঢুকতে পারে, তাহলে তার পালমোনারি সিস্টেমে সে ডিজিজ করতে পারে। এবং এটা ইউজুয়ালি এটা হওয়ার সম্ভাবনাটা ভেরি 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 রেয়ার। দুই ধরনের লোক এই হচ্ছে রিস্কি। এক গ্রুপ হচ্ছে যারা ল্যাবরেটরিতে কাজ করে, এই মাইক্রো অর্গানিজমটা নিয়ে কাজ করে। এই কারণে এই মাইক্রো অর্গানিজম নিয়ে যেই ল্যাবরেটরি গুলোতে কাজ করতে হয়, সেই ল্যাবরেটরি গুলোর প্রোটেকশন লেভেল অনেক হাই হতে। আরেকটা গ্রুপ হচ্ছে যাদেরকে ইন্টেনশনালি এই অ্যানথ্রাক্সের স্পোর গুলো, ব্যাসিলাস অ্যানথ্রাসিসের স্পোর তাদের সামনে রাখা হয় এবং তারা ইনহেল করে ফেলে না জেনে। এই যে ইন্টেনশনালি করা হচ্ছে, সেটা করা হচ্ছে বায়োটেররিজমের মাধ্যমে। এবং এর জাতীয় কয়েকটা অ্যাটাক হয়েছে। তবে প্রথম এটা হচ্ছে 2001 সালের দিকে ইউএসএ তে ফার্স্ট ধরা পড়ে, যে সেখানে আমরা কুরিয়ারে যেমন চিঠি পাঠাই। শীত পড়তেছে। হ্যাঁ, আচ্ছা। তো সেখানে ইউএসএ তে যেটা হয়েছিল যে অনেক জায়গাগুলোতে অনেক অফিসে চিঠি এসেছে এবং চিঠি খুলে দেখা গেল যে সেই চিঠি খোলার পরে ভিতরে পাউডার জাতীয় কিছু একটা। পরবর্তীতে সেটা জানা গেল যে এটা আসলে এই পাউডারটা ছিল অ্যানথ্রাক্সের স্পোর, ব্যাসিলাস অ্যানথ্রাসিসের স্পোর। তো চিঠি খুলে তো আমরা খুব ফেসের খুব কাছে নিয়েই করি এবং এভাবে করে ইনহেলেশন হয়ে অনেকে এখানে অ্যাটাক হয়েছিল এবং বেশ কিছু লোক মারাও যায়। তারপর থেকেই সারা পৃথিবীতে এই ব্যাসিলাস অ্যানথ্রাসিস নিয়ে আবার নতুন করে আলোচনা শুরু হয়। এর আগে এটা নিয়ে এতটা আলোচনা হতো না, যেহেতু হিউম্যানের ডিজিজটা খুব কম করে। তো এরা হচ্ছে গ্রাম পজিটিভ ব্রডস, অর্থাৎ গ্রাম পজিটিভ ব্রডস বলতে গ্রাম পজিটিভ ব্যাসিলাই। এবং এদের একটা কয়েকটা স্পেশাল ক্রাইটেরিয়ার মধ্যে একটা হচ্ছে এদের এন্ড গুলো থাকে স্কোয়ার এন্ড থাকে এবং এদেরকে পাওয়া যায়, এদের অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে চেইনের মতো। আমরা যেমন স্ট্রেপ্টোককাসে পেয়েছিলাম যে ব্যাকটেরিয়া গুলো চেইনের মতো করে থাকে, এরকম চেইন ফর্মে এরা ইউজুয়ালি পাওয়া যায়। এদের যে ক্যাপসুল, তারা ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, এদের ক্যাপসুলটা স্পেশাল একটা ক্যাপসুল, যেটা অন্য কোনো ব্যাকটেরিয়া নেই। এটা হচ্ছে ডিগ্লুটামেট। ডিগ্লুটামেট দিয়ে এদের ক্যাপসুলটা তৈরি হয়, যার জন্য এই ক্যাপসুলটা অ্যান্টিফ্যাগোসাইটিক প্রপার্টি আছে। ফ্যাগোসাইট গুলো এই ব্যাকটেরিয়াটাকে এর জন্য ডিস্ট্রয় করতে পারছে না এবং এরা নন মোটাইল। প্রপার্টি গুলো আমরা দেখলাম যে গ্রাম পজিটিভ রডস উইথ স্কয়ার এন্ডস, এরা ফ্রিকোয়েন্টলি ফাউন্ড ইন চেইন ফর্মস। অ্যান্টিফ্যাগোসাইটিক ক্যাপসুল আছে যেটা ডিগ্লুটামেট দিয়ে তৈরি এবং এরা নন মোটাইল। অবভিয়াসলি এরা গ্রাম পজিটিভ এবং স্পোর ফর্মে। এই যে রডস গুলো এরকম চেইনের আকারে ফ্রিকোয়েন্টলি এভাবে আমরা পাই। চেইন ছাড়াও পাওয়া যেতে পারে, কিন্তু ইউজুয়ালি এরকম ফর্মেশনে চেইনের মতো করে এদেরকে পাওয়া যায়। এরা ট্রান্সমিশন হতে পারে যদি আমরা কিউটেনিয়াস যে অ্যানথ্রাক্সের কথা বলি, এটা হচ্ছে কাট সারফেস দিয়ে ঢোকে এবং ইউজুয়ালি সয়েলের ভিতরে অ্যানথ্রাক্সের যে স্পোর, ব্যাসিলাস অ্যানথ্রাসিসের স্পোর, সেটা বছরের পর বছর টিকে থাকতে পারে সয়েলে। তো সেখান থেকে যারা খালি পায়ে বেয়ার ফুটে যদি চলাফেরা করে বা মাঠে কাজ করে, তাদের কাট সারফেস থাকলে সেখান দিয়ে এটা ঢুকতে পারে। স্কিনে কাট থাকলে, বিভিন্ন ওঁট থাকলে, ট্রমা থাকলে সেভাবে। আর পালমোনারি তো বললাম ইনহেলেশন হয়ে। আর কন্টামিনেটেড মিট যদি থাকে, ইউজুয়ালি বোভাইন মিট, সেখানে যদি সেটা কন্টামিনেটেড থাকে, সেটা দিয়ে আমাদের হিউম্যানের শরীরে এটা আসতে পারে এবং আসলে সেটা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল অ্যাটাকটা করে। এবং এরা প্যাথোজেনেসিটি করে দুইটা টক্সিন দিয়ে, দুইটা এক্সোটক্সিন, দুইটাকে একত্রে বলা হয় অ্যানথ্রাক্স টক্সিন।
অ্যানথ্রাক্স টক্সিন কিন্তু কোনো সিঙ্গেল টক্সিন না, দুইটা টক্সিনকে একত্রে বলা হচ্ছে অ্যানথ্রাক্স টক্সিন। দুইটাই এক্সোটক্সিন, একটা হচ্ছে ইডিমা ফ্যাক্টর আর একটা লিথাল ফ্যাক্টর। হচ্ছে ইডিমা ফ্যাক্টর আর একটা লিথাল ফ্যাক্টর, এই দুইটা এক্সোটক্সিন মিলে একত্রে এটাকে বলা হচ্ছে অ্যানথ্রাক্স টক্সিন। কিউটেনিয়াস লেশন যেটা, সেটা স্কার ফর্ম করে। স্কার হচ্ছে কালো এক ধরনের লেশন, ব্ল্যাক, এবং সেখানে স্কেলিং থাকে এই জাতীয় লেশন, এবং এটা আলটিমেটলি একটা ক্যারেক্টারিস্টিক লেশন করে যেটার নাম হচ্ছে ম্যালিগন্যান্ট প্যাস্টিউল। এই নামটা মনে রাখাটা খুব জরুরি, ম্যালিগন্যান্ট প্যাস্টিউল। তো ম্যালিগন্যান্ট প্যাস্টিউল যখন হয় এবং এটাকে যদি কোনো ধরনের ট্রিটমেন্ট করা না হয়, তখন সেইখান থেকে এই অ্যানথ্রাক্সের জীবাণুটা সে কিন্তু ব্লাডে চলে যেতে পারে, অর্থাৎ ব্যাকটেরিয়া হবে, এবং আলটিমেটলি পেশেন্ট ডাই, পেশেন্টের ডেথ হবে। এভাবে এটা বাজে পর্যায়ে চলে যেতে পারে। আর যদি পালমোনারি হয়, পালমোনারি হলে সেটার একটা স্পেশাল নাম হচ্ছে উল শর্টার্স ডিজিজ। উল শর্টার্স ডিজিজ এটা কি প্রথমে নন স্পেসিফিক রেসপিরেটরি ট্র্যাক্ট সিনড্রোম হয়, দেখতে এমনি নর্মাল যে হাঁচি কাশি এরকম, ড্রাই কফ হয়। ড্রাই কফ হওয়ার পরে এরপরে যেটা হয় যে সেখান থেকে সারাউন্ডিংস এ ইনফেকশনটা স্প্রেড করে হেমোরেজিক আচ্ছা, তোমাদের এই যে মাইক্রোফোন গুলো মাঝে মাঝে আনমিউট হয়ে যায়, হঠাৎ করে একটা শব্দ বের হয় এরপরে আবার মিউট হয়ে যায়, বুঝলাম না ঘটনা কি। আচ্ছা, যাই হোক, মেডিস্টাইনামে হচ্ছে ইনফেকশনটা স্প্রেড করে এবং সেখানে হেমোরেজিক মেডিস্টাইনাইটিস হয় এবং ব্লাডি প্লুরাল ইফিউশন হতে পারে, সেপটিক শক হতে পারে, এবং আলটিমেটলি খুব দ্রুত সময়ের ভিতরে পেশেন্ট ডেথ হতে পারে। এটা খুব, এই যে স্প্রেডটা এটা খুব দ্রুত হয়, সারাউন্ডিংস স্প্রেড হয়, সারাউন্ডিং টিস্যুতে স্প্রেড হয় এবং পেশেন্ট খুব দ্রুত ডেথ করে। মেডিস্টার্নামে যখন হেমোরেজিক সিনড্রোমটা শুরু হয় সেখান থেকে পেশেন্টকে ফেরানো খুবই টাফ, এবং এটা কিন্তু উল্টা হয় এভাবে যে প্রথমে যখন দেখা যাচ্ছে যে এমনি ইনফ্লুয়েঞ্জা লাইক আমাদের যে কমন কোল্ড এই টাইপের ড্রাই কফ হচ্ছে, হওয়ার পরে হঠাৎ করে পেশেন্ট বলে যে তার বুকের ভিতরে চাপ অনুভব করছে, বুকের মাঝ বরাবর সে চাপ অনুভব করছে। এখানে আমাদের জন্য খুব জরুরি, যেটা খুবই খুবই জরুরি, যেহেতু আমরা মেডিকেল প্রফেশনের আমাদের কাছে পেশেন্ট আসতেই পারে, এই জাতীয় পেশেন্ট আসলে প্রথমেই আমরা কিন্তু যে কাশি কাশির রোগী ওই ফোনে ট্রিটমেন্ট দিয়ে দেওয়া হয়। এটা আমাদের এখন খুব বাজে একটা প্র্যাকটিস, সেটা হচ্ছে যে ওভার টেলিফোনে আমরা পেশেন্ট কন্টিনিউয়াস ট্রিটমেন্ট করে যাচ্ছি, কিন্তু কোন পেশেন্টকে কিন্তু একটা ডিজিজ হয়েছে এটা জাস্ট একটা ফোন কল দিয়ে পেশেন্টের কথা শুনে কনফার্ম হওয়া উচিত না। তোমরা খুব রিসেন্ট এই প্রফেশনের প্র্যাকটিক্যাল অবস্থাটাতে প্রবেশ করতে যাচ্ছ, এই জন্য তোমাদের বললাম যে এই ভুলটা করাটা প্রচন্ড রিস্কি। কারণ হচ্ছে যে দেখো যে জাস্ট ড্রাই কফ, আর পেশেন্ট বলছে বুকে কেমন চাপ চাপ লাগছে, এছাড়া কিচ্ছু বলছে না, বুকে কষ্ট হচ্ছে, তুমি ধরে নিলে যে কাশি হচ্ছে, বুকে তো একটু ব্যথা কষ্ট হতেই পারে। জাস্ট একদিন পরে শুনলা যে পেশেন্টের কাশির সাথে রক্ত বের হচ্ছে এবং পেশেন্ট তার একদিনের মধ্যে নাই, তুমি বুঝতেও পারলা না কি হলো, এবং সেখানে ডেফিনেটলি একটা বায়োটেরোরিজম অ্যাটাক হচ্ছিল। তাহলে এটা কিন্তু খুব একটা ন্যাশনাল ক্রাইসিস, সেই ন্যাশনাল ক্রাইসিসটাকে আমরা এত হালকাভাবে নিই না। তো এই জন্য যখনই কোনো পেশেন্ট স্বাভাবিক কথা বললো সময় নিয়ে বুঝে, যদি ওভার টেলিফোনই ট্রিটমেন্ট দিতে হয় বুঝে কনফার্ম হয়ে তারপরে ট্রিটমেন্ট দেওয়াটাই বেটার। যে পেশেন্ট যখনই বলছে যে তার কাশির সাথে বুকে চাপ অনুভব করছে, তখন তার কিন্তু হিস্ট্রি তোমাকে অবশ্যই নিতে হবে, সে এই ধরনের কোনো অ্যাটাক করেছে কিনা। যদিও এখন আমাদের ওভার কুরিয়ার চিঠি খুবই কম আসে, কিন্তু তারপরও যে আননোন কোনো জায়গা থেকে কোনো চিঠি সে রিসিভ করেছে কিনা এটা জেনে নেওয়াটা খুবই জরুরি, খুবই জরুরি। কারণ এরকম একটা অ্যাটাক কিন্তু আমাদের দেশে যে হবে না, আমরা এরকম অনেক সময় চিন্তা করে বসে থাকি যে কিছুই হবে না,
পরে হঠাৎ করে দেখা গেল যে ঈদের 2 দিন আগে সবার ঘুম নষ্ট হয়ে গেল, এরকম অবস্থা কিন্তু হয়েছে আমাদের দেশে আগে। তো এই জাতীয় জিনিসগুলো অবশ্যই আমাদের কনসার্নে নিতে হবে, যেহেতু পেশেন্ট আসবে ডক্টরের কাছে, পেশেন্ট তো আর সেই র্যাবের কাছে যাবে না বা সেনাবাহিনীর কাছে যাবে না যে তারা বের করবে যেটা বায়োটেররিজম অ্যাটাক ছিল কিনা, এটা কিন্তু আমাদের দায়িত্ব। আর লাস্ট অফ অল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল, এটা নিয়ে প্রায় বছর 8-10 আগে বড় ধরনের একটা আলোচনা হয়েছিল যে গরুর অ্যানথ্রাক্স হয়েছে, অনেক গরু কুরবানির আগে আগে এরকম হয়েছিল, এবং তখন কিন্তু 2-1টা কেস পাওয়া গিয়েছিল, সেটা নিয়ে এত পরিমাণে আলোচনা হয়েছে অনেকে কুরবানি দেওয়া বন্ধ করে দিয়েছিল, এরকম একটা অবস্থা। আসলে ব্যাপারটা কিন্তু হচ্ছে যে কন্টামিনেটেড যখন হয়, যখন গরু বেসিক্যালি এটা গরুর মাধ্যমে বা আমাদের যে মিটের মাধ্যমে তো ছড়াচ্ছে, যদি সে ডিজিজড হয় সেটা খেয়াল করাটা খুব জরুরি। শুধু যে এই ডিজিজটা ছড়ায় তা না, আমরা যখন এরপরে প্যারাসাইটোলজি পড়বো, প্যারাসাইটোলজির ভিতরে দেখবো যে আমাদের এই ডোমেস্টিক অ্যানিমাল থেকে কিন্তু অনেক ধরনের ডিজিজ ছড়াতে পারে। এই কারণে আমাদের যে খাবারটা আমরা খাচ্ছি সেই খাবারের সোর্সটা ঠিক সোর্স ছিল কিনা, সেটা সুস্থ একটা গরুর থেকে আসলো কিনা সেটা জানা কিন্তু খুব জরুরি। তা না হলে এরকম সমস্যা হতে পারে যে যদি ইনফেক্টেড হয়, এখানে আমাদের ব্যাসিলাস অ্যানথ্রাসিসের স্পোর কিন্তু হাইলি হিট রেজিস্ট্যান্ট, যার কারণে এটা কিন্তু মোটামুটি ভালোভাবে রান্না করার পরেও এটা কিন্তু থেকে যেতে পারে, এবং সেটা থেকে কিন্তু গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিনড্রোম হতে পারে। এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিনড্রোম গুলো হচ্ছে ভমিটিং হতে পারে, অ্যাবডোমিনাল পেইন, ব্লাডি ডায়রিয়া, এগুলো কিন্তু হতে পারে। তো ল্যাবরেটরি ডায়াগনোসিসের জন্য আসলে খুব অল্প সময় আমাদের এই ডায়াগনোসিস গুলো করতে হয়। এই কারণে একই সময় সব ধরনের ইনভেস্টিগেশন, যখনই এই ধরনের মনে হয় যে এই টাইপের অ্যাটাক হয়েছে, তখন খুব দ্রুত আমাদের ব্যবস্থা নিতে হয় এবং এই জাতীয় টেস্ট গুলো সিমultaneously করতে হয়, যে একটা করে সেটা ডিসিশন নিয়ে আরেকটা সেই সময়টা আমাদের থাকে না। তো প্রথমে আমরা যেটা করি যে স্মিয়ার নিই, স্মিয়ার নেওয়ার পরে অর্থাৎ স্যাম্পল নিচ্ছি, স্যাম্পল নেওয়ার পরে যদি আমরা মাইক্রোস্কোপি করি, মাইক্রোস্কোপিতে আমরা গ্রাম পজিটিভ ডটস ইন চেইন, এটা যদি পাওয়া যায় সাথে সাথে কিন্তু কনসার্ন হয়ে যেতে হবে যে এখন সময় নষ্ট করার সময় নেই, এটাকে স্পেশাল ভাবে এটাকে ট্রিট করতে হবে। যদি এটা ব্যাসিলাস অ্যানথ্রাসিস দিয়ে নাও হয় অথবা এটা বায়োটেররিজম অ্যাটাক নাও হয়, তারপরও আমাকে এটা কনফার্ম হওয়ার আগ পর্যন্ত এটাকে ওইভাবেই ট্রিট করতে হবে। আমরা ব্লাড আগার মিডিয়া এটাকে গ্রো করতে পারি, এটা অবশ্যই অ্যারোবিক কন্ডিশনে হবে এবং নন হেমোলাইটিক কলোনিস তৈরি করবে। এলাইজা খুব বেশি একটা রোল নেই, তবে আমরা এলাইজা করে যেটা করতে পারি যে রেট্রোস্পেক্টিভ একটা ডায়াগনোসিস করতে পারি, যে কোনো পেশেন্ট যদি মারা যায়, কারণ এলাইজায় হচ্ছে অ্যান্টিবডিটা দেখি আমরা, এলাইজা দিয়ে আমরা এখানে অ্যান্টিবডি দেখতে পারি যে পেশেন্টের আসলে এই জাতীয় হয়তো বা অ্যাটাক হয়েছিল, আমরা এটা কনফার্ম হওয়ার জন্য ইউজার ফরেনসিক টেস্ট পারপাস এটা ইউজ করা হয়। ডিরেক্ট ফ্লোরোসেন্স অ্যান্টিবডি টেস্ট, এটা অ্যান্টিজেন ডিটেক্ট করে এবং এটা দ্রুত ডায়াগনোসিস করার জন্য এই টেস্টটা করা হয়, বা পিসিআর, এটাও দ্রুত ডায়াগনোসিস করার জন্য এই টেস্টগুলো করা হয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে এই প্রত্যেকটা ইনভেস্টিগেশন এক্সেপ্ট আমাদের এই যে আমরা যেটা মাইক্রোস্কোপি করছি, মাইক্রোস্কোপির পরের থেকে প্রত্যেকটা ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে আমাদের সেফটি প্রিকশন অনেক হাই হতে হয়। এই কারণে যেই মুহূর্তে আমরা হয়তোবা তোমাদের মধ্যে কেউ কেউ মাইক্রোবায়োলজি ফিল্ডে আসতে পারো, অথবা যারা অন্য ফিল্ডেও থাকবে তারাও যদি এটা সন্দেহ করো, সাথে সাথে এটা কিন্তু প্রশাসনিক লেভেলে ইনফর্ম করতে হয়, হায়ার অথরিটিকে ইনফর্ম করতে হয়, কারণ এই কেসটাকে সাথে সাথে আমাদের আইসোলেশনে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ এটার থেকে আরো বাজে অবস্থায় আমরা চলে যেতে পারি। এই কারণে এগুলো কিন্তু পাবলিক হেলথ এমার্জেন্সি বলা হয় এগুলোকে, যে এই জাতীয় কেস যখনই আমরা সন্দেহ করি সাথে সাথে সেটাকে আলাদাভাবে ট্রিট করতে হবে, কারণ তুমি ব্লাড আগার মিডিয়া গ্রো করালে সেখান থেকে কিন্তু স্প্রেড করে যেতে পারে। আমি অর্ডিনারি আমাদের এই ল্যাবে এটাকে কালচার করলাম, কালচার করার পরে
আমি একটু ভালোভাবে দেখার জন্য প্লেটটাকে একবার ওপেন করলাম, সাথে সাথে আমার ইনহেলেশন হয়ে যায়, আমি শেষ। এই জাতীয় একটা অবস্থা কিন্তু, অতএব এটাকে খুব সাবধানতার সাথে ট্রিট করতে হবে। তোমাদের এই লেভেলে পড়ালেখার জন্য যেটা, যে ব্যাসিলাস অ্যানথ্রাসিস থেকে কি ডিজিজ হচ্ছে, এটা কিভাবে ল্যাগ ডায়াগনোসিস করবো, এটা কিভাবে ট্রান্সমিট করবো, যে আলোচনাটুকু হলো এইটুকু মেইনলি মাথায় রাখাটা জরুরি। আর ব্যাসিলাস সিরিয়াস, এটা মাঝে মাঝে শর্ট নোট আসে তোমাদের, এটা ফুড পয়জনিং করে, ট্রান্সমিশন হচ্ছে এটা ওই যে বললাম যে খাবারের মাধ্যমে কন্টামিনেটেড ফুড দিয়ে, এবং এটা এন্টারোটক্সিন দিয়ে এটা প্যাথোজেনেসিটি করে, দুইটা এন্টারোটক্সিন আছে এদের, যে প্যাথোজেনেসিটি করে, এবং সিনড্রোম ডিপেন্ড করে ইনকিউবেশন পিরিয়ডের উপর। এইটা খুব মজা। এটা কি, যদি এটার ইনকিউবেশন পিরিয়ড শর্ট হয়, অর্থাৎ এটা যদি অল্প সময় খাবারের মধ্যে থাকে, তাহলে এটা মেইনলি সিমটমটা করবে ভমিটিং, অর্থাৎ আগে থেকে টক্সিন তৈরি হয়ে আছে। আর যদি ইনকিউবেশন পিরিয়ড বেশি পায়, মানে প্রায় 14 থেকে 18 ঘন্টা সময় যদি সে পায়, তাহলে মেইন সিমটমটা হবে ডায়রিয়া। তাহলে আমরা কিন্তু দুই ধরনের সিমটম পাচ্ছি। একটা হচ্ছে প্রিফর্মড টক্সিন দিয়ে যে ফুড পয়জনিং হয়, আগের থেকে তৈরি টক্সিন দিয়ে যদি ফুড পয়জনিং হয়, তাহলে সেটার ক্ষেত্রে আমাদের প্রধানত যে জিনিসটা আমরা সিমটম পাই সেটা হচ্ছে ভমিটিং। আর যদি এটা পেটে অর্গানিজম হিসেবে গেল, যাওয়ার পরে টক্সিন তৈরি করে, তাহলে প্রধানত আমরা পাই হচ্ছে ডায়রিয়া। আর এটার ক্ষেত্রে দুইটাই পেতে পারি। প্রবলেমটা হয় কি, প্রবলেমটা হচ্ছে যে এটা তো আমাদের থাকে হচ্ছে স্পোর ফর্মে, স্পোর থেকে জার্মিনেট একে হতে হয়। তো জার্মিনেট হওয়ার প্রসিডিউরটা হচ্ছে, যদি আমরা খাবারটাকে বেশি সময় ধরে গরম অবস্থায় রেখে দিই, মেইনলি রাইস এটাকে যদি আমরা বেশি সময় ধরে গরম অবস্থায় রেখে দিই, অথবা বারবার গরম করি, সকালে রান্না করে রেখে দেওয়া হলো খোলা জায়গায়, 2 ঘন্টা পরে একবার গরম করা হলো, আবার 2 ঘন্টা পরে গরম করা হলো, আলটিমেটলি খাবারটা অনেক সময় ধরে গরম থাকবে। এবং অনেকে কিন্তু এটা করে, আমি জানি, যে ভাত রেখে দিয়ে পরে সেটাকে আবার ফ্রাইড রাইস করে খায়। এই গ্রুপটা কিন্তু এই যে বারবার গরম করা হচ্ছে একই খাবারকে, মেইনলি হচ্ছে সিরিয়ালস, অর্থাৎ রাইস আমরা যেটা বেশি খাচ্ছি, সেই রাইসটা যদি এরকম বারবার গরম করা হয়, অনেকক্ষণ ধরে গরম রাখা হয়, তখন বেশি সময় ধরে গরম থাকার জন্য এই স্পোরগুলো জার্মিনেট হতে পারে। জার্মিনেট হলে তখন এরা এই টক্সিন গুলো তৈরি হয়, এবং টক্সিন তৈরি হয়ে আলটিমেটলি ডিজিজটা হচ্ছে। তো আমাদের এটা প্রিভেন্ট করতে হলে কি করতে হবে, যে রাইসকে বেশি সময় ধরে গরম রাখা যাবে। আমরা হয় রান্না করা খাবার সাথে সাথে খেয়ে নিতে হবে, অথবা একবার গরম করা যাবে অনেক সময় পরে, পুরো ঠান্ডা হওয়ার পরে। যে কন্টিনিউয়াস গরম রাখা, এটা হচ্ছে খুবই রিস্কি। তো এটা শর্ট নোট হিসেবে আমাদের দেখতে হবে যে ব্যাসিলাস সিরিয়াস এটা ফুড পয়জনিং করে, ট্রান্সমিট হয় থ্রু ওয়ার্ম ফুড, এবং কন্টিনিউয়াস যদি ওয়ার্ম রাখা হয় ফর লং টাইম, অ্যারাউন্ড 4 আওয়ার্স, সেই ক্ষেত্রে এই স্পোরটা জার্মিনেট হয়। স্পোর জার্মিনেট হয়ে দুই ধরনের ইন্টারটক্সিন মেইনলি ডিজিজ করে, এবং সিমটম হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। যদি ইনকিউবেশন পিরিয়ড শর্ট হয়, তাহলে ভমিটিং প্রিডমিনেন্স থাকবে, ইনকিউবেশন পিরিয়ড লং হলে তখন ডায়রিয়া প্রিডমিনেন্ট থাকবে। Clostridium, very important. Clostridium species, 4টা স্পিসিস মেডিকেলি ইম্পর্টেন্ট: Clostridium tetani, Clostridium botulinum, Clostridium perfringens, এবং Clostridium difficile. All are anaerobic, all are spore forming, all are gram positive crops. কোনোটাই অক্সিজেনের প্রেজেন্সে বাঁচবে না, সবাই স্পোর ফর্ম করে সার্ভাইভ করার চেষ্টা করে, এবং সবাই গ্রাম পজিটিভ এবং ব্যাসিলাই বা রডস। এখানে ওই যে তোমাদের লেন্স থেকে ছবিটা রাখা, যাতে তোমাদের জন্য সহজ হয় ইনফরমেশন গুলো। দেখি আমরা ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, সে ডিজিজ করছে হচ্ছে পিটে, হচ্ছে আমাদের এনভায়রনমেন্টে
তো এনভায়রনমেন্টের ভিতরে সয়েলে প্রচুর পাওয়া যায়, সয়েলে প্রচুর পাওয়া যায়, এবং এরা শরীরে ট্রান্সমিট হয় ওম দিয়ে। সয়েলের ভিতরে স্পেসিফিক ভাবে বলতে গেলে যেই অঞ্চলগুলোতে আমাদের কাউডাং থাকে, আমাদের ক্যাম্পাস একটা জায়গা সেরকম, যদি এখন কমছে অনেক, সেই জায়গাগুলোতে এই ক্লোস্ট্রিডিয়াম টিটেনির স্পোর থাকার সম্ভাবনা বেশি। এবং যদি কাট সারফেস হয়, সেই কাট সারফেস দিয়ে এরা আমাদের শরীরে ঢুকতে পারে, ওম দিয়ে ঢুকতে পারে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে গতকালকে তারা যে স্যাম্পল গুলো রেখে গেছে সেগুলো কি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, আর হচ্ছে যে এরা টক্সিন দিয়ে ডিজিজ করে, সবাই টক্সিন দিয়ে ডিজিজ করে, এবং এদের এগেনস্টে ভ্যাকসিন অ্যাভেলেবল। ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম বোটুলিজম করে, এটা এক ধরনের ফুড পয়জনিং টাইপ ডিজিজ। যদিও ফুড পয়জনিং টাইপ বললাম কারণ এই ডিজিজটা বেসিক্যালি হচ্ছে নিউরনের ডিজিজ। এরা প্যারালাইসিস করে, যেহেতু আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে প্যারালাইসিস করে, এর কারণে ফুড পয়জনিং টাইপ সিমটম দেখা যায়। এবং এটা থেকে প্রিভেন্ট করার জন্য আমাদের প্রপার কুকিংটা জরুরি। ক্যানিং করলেও সেটা একদম স্টেরাইল অবস্থায় ক্যান করে রাখতে হবে, কারণ এটা ক্যান্ড ফুড থেকে ছড়ানোর সম্ভাবনা বেশি। ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স, এরা দুই ধরনের ডিজিজ করে, একটা হচ্ছে গ্যাস গ্যাংগ্রিন আর একটা হচ্ছে ফুড পয়জনিং। এবং এটা কিন্তু টিপিক্যাল ফুড পয়জনিং, অর্থাৎ সরাসরি টক্সিন দিয়ে ফুড পয়জনিং হচ্ছে, এখানে নার্ভাস সিস্টেমের কে ওরা অ্যাটাক করে না সরাসরি। এবং এরা আমাদের শরীরে ঢুকতে পারে দুই ভাবে। যদি গ্যাস গ্যাংগ্রিনের কথা বলি, এটা ওম দিয়ে ঢুকতে পারে, এবং বেসিক্যালি এটা হয় হচ্ছে ডায়াবেটিক পেশেন্টদের গ্যাস গ্যাংগ্রিন হওয়ার সম্ভাবনা বেশি, যার জন্য ডায়াবেটিক পেশেন্টদের ওম, বিশেষ করে লোয়ার এক্সট্রিমিটিতে যদি কোনো ওম থাকে সেটাকে স্পেশাল ভাবে ট্রিট করতে হয়। আর ফুড পয়জনিং এর ক্ষেত্রে এরা আন্ডার কুক ফুড দিয়ে ঢোকে, যার জন্য কুকদের যে প্রপার কুকিং সেটা মেনটেন করতে হবে। আর ক্লোস্ট্রিডিয়াম ডেফিসিল, এরা হচ্ছে সিউডোমেমব্রেনাস কলাইটিস করে। এরা ইউজুয়ালি যেটা করছে যে আমাদের অ্যান্টিবায়োটিকের ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইউজের জন্য কিন্তু এই ডিজিজটা হয়ে থাকে। যদি আমাদের নর্মাল ফ্লোরাটা অ্যাক্টিভ থাকে তখন এই ডিজিজটা হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। কোলনে ডিজিজ হয়, আমার কোলনের যে নর্মাল ফ্লোরা সেটা যদি অ্যাক্টিভ থাকে তাহলে ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু আমরা যদি এই নর্মাল ফ্লোরাটাকে মেরে ফেলি বেশি বেশি অ্যান্টিবায়োটিক খেয়ে, তখন এই ডিজিজটা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো এই জায়গায় আমাদের যে জিনিসটা খুব জরুরি লাগবে সেটা হচ্ছে এদের প্যাথোজেনেসিসটা কিভাবে হয় সেই প্রসিডিউরটা আমাদের লাগবে। বিশেষ করে ক্লোস্ট্রিডিয়াম টিটেনি, ক্লোস্ট্রিডিয়াম পারফিনজেন্স, ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, এই তিনটার প্যাথোজেনেসিটি লাগবে। এখানে একটা জিনিস সেটা হচ্ছে যে ক্লোস্ট্রিডিয়াম টিটেনি বা টিটেনাস সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা আমাদের অনেকের মধ্যে আছে, বিশেষ করে মানে কমিউনিটিতে ভুল ধারণা আছে যে একটা কাট সারফেস একটা জায়গায় কেটে গেলে বা লোহা দিয়ে
অক্সিজেনকে ইউটিলাইজ করে সে তার ফর্ম চেঞ্জ করে, যার ফলে যদি রাস্ট থাকে সেখানে অক্সিজেনটা ইউটিলাইজ দ্রুত হওয়ার সম্ভাবনা থাকে। তো এই জায়গায় প্রিভেন্ট করার জন্য যদি আমরা এখানে জাস্ট টেবিলটা দিয়েছি, প্রিভেনশনটা কিন্তু এত সহজ না। প্রিভেনশনের প্রথম কথাই হচ্ছে সার্জিক্যাল ডিব্রাইডমেন্ট। সার্জিক্যাল ডিব্রাইডমেন্ট মানে হচ্ছে যে ওই জায়গাটাকে ড্রেসিং করে পুরোপুরি ক্লিন করে ফেলতে হবে, সেখানে কোনো ধরনের সয়েল থাকতে পারবে না, সেখানে রাস্ট থাকতে পারবে না, সেখানে কোনো ব্যাকটেরিয়া যাতে বেঁচে থাকতে না পারে। যদি আমরা সেটা ক্লিন ঠিক মতো না করি তাহলেই এটার এনভায়রনমেন্টটা অ্যানারোবিক হওয়ার সম্ভাবনা আছে। আর ক্লোস্ট্রিডিয়াম টিটেনির স্পোর যদি আমরা বলছি সয়েলে থাকে, এটা কিন্তু এয়ারেও ভাসতে পারে, যার ফলে আমাদের যদি ডিপসিটেড ওম থাকে সেখানে এটা খুব সহজে সেই জায়গাটায় কন্টামিনেশনটা ঘটাতে পারে। কিন্তু আমরা যদি সেখানে অ্যানারোবিক কন্ডিশন হতে না দিই তাহলে কোনোভাবেই ক্লোস্ট্রিডিয়াম টিটেনি সেখানে জার্মিনেট করতে পারবে না, ডিজিজ করা তো অনেক পরের ইস্যু। তাহলে আমরা প্রিভেনশনের প্রথম কথাই হচ্ছে আমরা এটা ক্লিন করবো, সার্জিক্যাল ডিব্রাইডমেন্ট করবো। এরপরে হচ্ছে আমরা টিটেনাস টক্সয়েড যে ভ্যাকসিন সেটা দিতে পারি। টিটেনাস টক্সয়েডের স্পেসিফিক আমরা জানি যে স্পেসিফিক হচ্ছে ডোজ শিডিউল আছে, সেই শিডিউলটা তোমাদের মনে রাখতে হবে যে টিটেনাস টক্সয়েডের ডোজ শিডিউল। এখানে টক্সয়েড ভ্যাকসিন নিয়ে এর আগে কথা হয়েছিল, আমি আর সময় নষ্ট করবো না। আর এর পাশাপাশি আরেকটা জিনিস আমরা ইউজ করে থাকি অনেক সময়, সেটা হচ্ছে টিটেনাস ইমিউনোগ্লোবুলিন, টিআইজি নামে আমরা বলি সংক্ষেপে, টিটেনাস ইমিউনোগ্লোবুলিন। অর্থাৎ এখানে যদি কোনো ধরনের টিটেনাস ক্লোস্ট্রিডিয়াম টিটেনি জার্মিনেট করেও ফেলে, সেটাকে মেরে ফেলার জন্য আমরা ইমিউনোগ্লোবুলিন দিচ্ছি যাতে সে মাল্টিপ্লাই করতে না পারে। তো তাহলে আমাদের প্রিভেনশনের স্টেপ কিন্তু তিনটা। একটা হচ্ছে স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোয়েশ্চেন স্যার। হ্যাঁ বলো। স্যার এই যে যদি টিটেনাস আগে থেকে ভ্যাকসিন দেওয়া থাকে স্যার টক্সয়েড, তারপরে যদি এরকম একটা অ্যাক্সিডেন্ট হয় তখন কি সেখানে মানে টিটেনাস টক্সয়েড দেবো নাকি আবার ওই ইমিউনোগ্লোবুলিনটা দেবো? এখানে ব্যাপারটা হচ্ছে কারো যদি বিশেষ করে ফিমেল যারা আছো তাদের ক্ষেত্রে কিন্তু রিপ্রোডাক্টিভ এইজে এন্টার করার পরই টিটেনাস টক্সয়েডের ডোজ শিডিউলটা কমপ্লিট করে ফেলার কথা। এটা যদিও অনেকেই করছে না, কিন্তু এটা করা উচিত। এখন কেউ যদি লাস্ট এক বছরের মধ্যে টিটেনাস টক্সয়েড পেয়ে থাকে তাহলে তাকে টিটেনাস টক্সয়েডের ফুল ডোজ শিডিউল দরকার নেই। কিন্তু যদি এক বছরের বেশি হয় এবং আমরা এরকম ধরনের কন্ডিশন পাই যে ডিপসিটেড ওউন্ড হয়েছে, ওউন্ডটা হচ্ছে সয়েলড, অর্থাৎ বিভিন্ন ময়লা ফরেন বডি সেখানে আছে, সেই ক্ষেত্রে প্রিভেনশনের জন্য অবশ্যই তখন টিটেনাস টক্সয়েডের ডোজ শুরু করতে হবে। আর যদি এক বছরের মধ্যে নিয়ে থাকে তাহলে একটা ডোজই এনাফ, একটা ডোজ। আর টিটেনাস ইমিউনোগ্লোবুলিন এটা হচ্ছে ভিন্ন। সে হচ্ছে যে আমার যদি অলরেডি আমি মনে করি যে পেশেন্ট দেরি করে ফেলেছে, অলরেডি কিছু জার্মিনেশন হয়ে গিয়েছে, তখন তার টিটেনাস টক্সয়েড করতে পারবে না। এই কারণে তাকে ওভার প্রোটেকশনের জন্য আমরা ইউজ করব, সেটা হচ্ছে ওভার প্রোটেকশনের জন্য টিটেনাস ইমিউনোগ্লোবুলিন। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা। তো এখানে ঘটনাটা কি ঘটে যদি, তাহলে আমরা তিন ধরনের প্রিভেনশন বললাম। কারণ হচ্ছে যে যদি এটা এটা একবার আমাদের ওখানে জার্মিনেট করে তখন ও করবে কি, ওখান থেকে সে কিছু টক্সিন রিলিজ করে। এই টক্সিন গুলো কিন্তু আমাদের ইউজুয়াল টক্সিন যেভাবে কাজ করে সেভাবে কাজ করে না, সে কিন্তু এক্সন দিয়ে যায়। আমাদের নার্ভাস সিস্টেমের যে সেল নিউরনের যে লং পার্টটা এক্সন, সেই এক্সন দিয়ে সেন্ট্রালের দিকে যায়। তো এক্সন হচ্ছে সেন্ট্রাল থেকে পেরিফেরির দিকে, এই জন্য এই নামটা একদম সুন্দর একটা নাম আছে, যে নামটা তোমরা প্যাথোজেনেসিস যখন পড়ো বা লেখো তখন ইউজ করো, সেটা হচ্ছে রেট্রো এক্সোনাল ফ্লো। অর্থাৎ এক্সনের ইউজুয়াল ফ্লোটা হচ্ছে সেন্ট্রাল থেকে পেরিফেরির দিকে, আর ও হচ্ছে পেরিফেরি থেকে সেন্ট্রালের দিকে আসবে। সেন্ট্রালের দিকে এসে তখন সে ইনহিবিটরি যে নিউরোট্রান্সমিটার সেইটার কাজটাকে, সেটার ফাংশনটাকে ব্লক করে দেয়।
তো ব্লক করলে কি হবে, আমরা যখন একটা ট্রান্সমিটার আমাদের এক ধরনের ট্রান্সমিটার হচ্ছে কাজ করছে, আরেকটা বাধা দিচ্ছে, অর্থাৎ একটা গ্রুপ হচ্ছে একটা মাসেলকে কন্ট্রাকশন করছে এবং সেই কন্ট্রাকশনটাকে যখন ইনহিবিট করা হচ্ছে তখন মাসেলটা রিল্যাক্স হয়ে যাচ্ছে। এভাবেই আমরা চলছি। আমরা যখন একটা মাসেল দিয়ে কাজ করি তখন তার উল্টা দিকের যে মাসেলটা থাকে সেটা কিন্তু রিল্যাক্স হতে হয়, তা না হলে এটা কন্ট্রাক্ট করতে পারে না। এভাবে সিনক্রোনাইজেশনটা দিয়ে চলছে। কিন্তু এখানে যেটা হচ্ছে যে শুধুমাত্র কন্ট্রাকশন হচ্ছে, রিল্যাক্স আর হতে পারছে না। এইটা এক ধরনের প্যারালাইসিস, এটাকে বলা হয় স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস। স্পাজম হয়, ভিগোরাস স্পাজম হয়, কারণ সে কন্টিনিউয়াস কন্ট্রাক্ট হয়ে আছে, সে রিল্যাক্স হতে পারছে না। এবং এর মধ্যে পাওয়ারফুল যে মাসেল গুলো সেগুলো ডোমিনেট করে। আমাদের শরীরের সবচেয়ে পাওয়ারফুল মাসেল কোনটা? এনিওয়ান? diaphragm. Sir, tongue. Why you are human? কেন তুমি মানুষ? মানুষের একটা স্পেশাল প্রপার্টি আছে, যেই কারণে মানুষ এক এক সময় এক এক রকম থাকে। মাসেল অফ ব্যাক। ব্যাক, মাসেল অফ ব্যাক, চমৎকার একটা নাম দিছি। আচ্ছা, Sir, diaphragm. মাসেল অফ ব্যাক আবার কি শব্দ? এটা কি অ্যানাটমিতে আছে নাকি? রোল নাম্বার 42। লজ্জার কিছু নেই, ভয়ের কিছু নেই, কষ্টের কিছু নেই। স্যার মাসেল অফ ব্যাক না, মানে ব্যাক মাসেল। ব্যাকের মাসেল গুলো নাম ভুলে গেছি স্যার। দুই একটা মাসেলের নাম তো মনে রাখতে হবে। যে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন মানবেন্দ্র স্যার বলতেন যে গ্লুটিয়াস ম্যাক্সিমাস যে এই জায়গায় থাকে না, এটা মনে অন্তত রাখতে হবে, এরকম একটা। ইরেক্টর স্পাইনালি নামটা কি মনে পড়ে? জি স্যার, ইরেক্টর স্পাইনি। এটা কিভাবে সম্ভব? তাহলে এই বাকিগুলো তো কোথা থেকে আসে? বাহ, চমৎকার। তাহলে ওই রান টু এর প্রথম তিনটা, তাই তো? তিনটা দিয়ে ওদের না বলছে রান টু এর, এই রান ওয়ানে তো সমস্যা হচ্ছে নাকি? রান টু এর থেকে প্রথম তিনটা দিয়ে 1 2 3 স্যাম্পল দিয়ে কাজ শুরু করতে হবে। বলছে রান টু এর যে প্রথম তিনটা স্যাম্পল আছে সেটা দিয়ে কাজ শুরু করুন। হ্যাঁ হ্যাঁ, শুরু করুন, তারপরে দেখি কি হয়েছে। আর ওই লিস্ট দিছে 17টা। আচ্ছা, তাহলে ওই লিস্ট কোন 17? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি ক্লাস শেষ করে আসছি। সরি। আচ্ছা, ইরেক্টর স্পাইনালি যেই কারণে মানুষ সোজা হয়ে চলতে পারে, যেটা আমাদের অনেকেরই একটু সমস্যা আছে, বাঁকা হয়ে থাকি আমরা, নাজুক হয়ে থাকি আর কি। যে বলে না যে মেরুদণ্ড সোজা না করলে তাহলে পৃথিবীতে চলা খুব কষ্টকর। এই মেরুদণ্ডটাকে সোজা রাখার জন্য যেই মাসেলটা মেইনলি দায়ী, সেই মাসেলটা হচ্ছে ইরেক্টর স্পাইনালি, যেটা আমাদের শরীরের ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল মাসেল। এবং এই মাসেলটা হচ্ছে সবচেয়ে প্রিডমিনেন্ট করার জন্য শরীরটা ধনুকের মতো পিছনের দিকে বাঁকা হয়ে যায়। এই জন্যই এই রোগটার নাম হচ্ছে ধনুষ্টঙ্ক, নামটা ওখান থেকে এসেছে। তো যাই হোক, এটা হচ্ছে স্পাস্টিক টাইপ অফ প্যারালাইসিস। পরে রেট্রোএক্সোনাল ফ্লো দিয়ে আমাদের এই টক্সিনটা যায়, গিয়ে সেন্ট্রালে গিয়ে এটা ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারের অ্যাকশনটাকে ব্লক করে দেয়। আর আরেকটা ডিজিজ যেটা ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, বোটুলিজম করে, এইটার সম্পর্কে ছোট্ট একটা ইনফরমেশন আমাদের থাকা লাগবে। একটা হচ্ছে ক্যান্ড ফুড,
এখন আমাদের দেশেও ক্যান ফুড প্রচুর ইউজ হচ্ছে। তো ক্যান ফুডের ডেটটা দেখা খুব জরুরি, যে ক্যান ফুড মানেই ভালো জিনিস, এই চিন্তা থেকে বের হওয়া খুব জরুরি। সুপার শপ থেকে একটা ক্যান ফুড কিনে তারপর খাওয়া শুরু করে দিলে হবে না, এটা দেখে নিতে হবে যে আসলেই এটা ডেট আছে কিনা, এটা ওই রকম কোন কোম্পানির প্রোডাক্ট কিনা যারা সবকিছু মেনটেন করেই তোমার কাছে খাবারটা দিচ্ছে। আদারওয়াইজ ক্যান ফুড টু মাচ রিস্ক। এবং ক্যান ফুডের ভিতরে একটা মেজর অংশ আমরা তো র হিসেবে খাচ্ছি। আর কুকিং বলতে এটা আমি আমরা প্যারাসাইটোলজিতেও হয়তো বারবার আসবে যে আমরা এখন ডেভেলপমেন্টাল কান্ট্রি, ডেভেলপমেন্টাল মেন্টালিটি সবসময় খারাপ। এখন আমরা হাত দিয়ে খেতে লজ্জা পাই, কিন্তু কাঁটা চামচ দিয়ে খেতে নিলে খাবার পড়ে যায়, এইটা খুব খারাপ জিনিস। এখন আমরা কাঁচা খাবার খেতে চাই কিন্তু কাঁচা খেতে পারি না, কারণ কাঁচা খাবার যেই ফর্মে আসার কথা সেই ফর্মটা আমরা পাচ্ছি না। আবার রান্না করে খাইলে আমাদের পুরোপুরি রান্না করে মান সম্মান থাকে না, একটু আধা সিদ্ধ খেতে আমরা পছন্দ শুরু করছি। এর ফল হচ্ছে এই ডিজিজ গুলো। তার মধ্যে একটা বড় হচ্ছে আমাদের এই যে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনিয়াম দিয়ে যে ডিজিজটা হচ্ছে ফুড পয়জনিং, বিভিন্ন ধরনের ফুড পয়জনিং। আমরা এখানে তো একটা দুইটা দেখছি, আমরা প্যারাসাইটোলজিতে অসংখ্য পাবো এরকম, যে এই ধরনের আন্ডার কুকড ফুড দিয়ে এই ডিজিজ গুলো সব হচ্ছে। আরেকটা যেটা, এটা আমাদের ডেভেলপমেন্টাল মেন্টালিটি, এটা আমাদের কুসংস্কার, যে বাচ্চা জন্মের পরে তার মুখে নাকি মধু দিতে হয়। আমাদের অনেকের মুখেও হয়তো দেওয়া হয়েছে, আমরা জানি, কারণ ওই সময়ের কথা আমাদের কারোই মনে থাকার কথা, যদি না আমাদের প্যারেন্টসরা আমাদের জানায়। সেটা হচ্ছে যে যদি ইনফ্যান্টদের মধু খাওয়ানো হয়, মধুর ভিতরে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনামের স্পোর থাকার সম্ভাবনা অনেক বেশি। এবং বাচ্চাদের এই যে ডাইজেস্টিভ ট্র্যাক্ট, এটা অত ভালো ডেভেলপ না। তোমার আমাকে যদি আমরা এরকম ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনামের দুই একটা স্পোর খেয়ে ফেলি, কিছুই হবে না, কারণ আমাদের ডাইজেস্টিভ ট্র্যাক্ট এটাকে ডিস্ট্রয় করে ফেলবে। কিন্তু একটা ইনফ্যান্টের ডাইজেস্টিভ ট্র্যাক্ট ওই রকম ডেভেলপ না থাকার কারণে এই অল্প পরিমাণ স্পোর দিয়ে তার বোটুলিজম হতে পারে। এবং তখন কি হচ্ছে, যে বোটুলিজমে যেটা হয়, ওই যে বললাম, যেটা নার্ভাস সিস্টেমের ডিজিজ, যার কারণে তার পেরিস্টাল সিস্টেম ঠিক মতো হচ্ছে না। তো এই কারণে এই যে বাচ্চাদের মধু খাওয়ানো, এটা বন্ধ করাটা খুব জরুরি আমাদের। এরকম অনেক ডিজিজ কেস কিন্তু রিসেন্ট পাওয়া যাচ্ছে, কারণ এখন আমরা মধুগুলো কিন্তু ওই রকম ক্যান্ড অবস্থায় অনেক মধু পাওয়া যাচ্ছে, অনেকদিন প্রিজার্ভ করা হচ্ছে, এবং যত প্রিজার্ভ করবো তত আমাদের এই স্পোর যুক্ত খাবার খাওয়ার সম্ভাবনা বেশি। ক্লোস্ট্রিডিয়াম পারফিউজেন্স, এটা তো বললামই যে ডায়াবেটিক পেশেন্টদের বেশি হওয়ার সম্ভাবনা থাকে, ডায়াবেটিক ফুড বলি আমরা। এবং এই কারণেও ওই যে টিটেনাসের মতো, যেহেতু এটাও একটা স্পোর ফর্মিং অ্যানারোবিক কন্ডিশনে ডেভেলপ করে, এই অ্যানারোবিক কন্ডিশন ডেভেলপ হতে দেওয়া যাবে না। যেটা করতে হবে, যে যদি কোনো ওন্ড হয়, সেই ওন্ডটাকে প্রপার ওয়েতে সার্জিক্যালি রিপ্যাক করতে হবে, ভালো করে ক্লিন করতে হবে, সেখানে প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক দিতে হবে, যাতে ওই জায়গায় আমাদের অ্যানারোবিক কন্ডিশনটা ডেভেলপ করতে না পারে। আর খাবারের মাধ্যমে এটা হতে পারে, খাবারের মাধ্যমে হলে এরা টক্সিন লিবারেট করে, এবং এই টক্সিন গুলো সুপার এন্টিজেন হিসেবে কাজ করে ডিজিজ করে। তো এটা প্রিফর্মড টক্সিন, এই জন্য আমরা যদি প্রপার ওয়েতে খাবারটা রান্না করা হয়, তাহলে এই প্রিফর্মড টক্সিনটা আর সার্ভাইভ করবে না, ডিজিজটা হওয়ার সম্ভাবনাও থাকবে না। আচ্ছা, আমরা কি এই পর্যন্ত থাকবো? সামনে আগাবো। তোমাদের ক্লাস আছে এখন? 10 মিনিট স্যার করা যেতে পারে। সোয়া 12টায় স্যার ক্লাস। সোয়া 12টা। আচ্ছা, তাহলে 10 মিনিট আর করবো না, আমি তোমাদের অ্যাটেন্ডেন্সটা দিতে বলবো। হ্যাঁ, অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। এর পাশাপাশি আমাদের যে ব্যাচ মনিটর যারা আছো, আমি কেন এখন ক্লোজ করছি, যে ক্লাসে জাস্ট 2-1 মিনিটের ভিতরে আমি ক্লোজ করে দিব। ক্লোজ করার পরই বা ব্যাচ মনিটর যারা আছো তারা বাদে বাকিরা লিভ নিতে, তাদের সাথে 5 মিনিটের কথা আছে।
যার অ্যাটেন্ডেন্স দেওয়া হয়ে যাচ্ছে সে লিভ নিয়ে নিতে পারো, অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নিয়ে নাও।